শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস ও তার সরকার কি হাসিনা সিন্ড্রোম বা আতঙ্কে ভুগছেন? আতঙ্ক না হলে দলটির কার্যক্রম নিষিদ্ধের পরও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ কেন আরোপ করলো? অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং 22 আগস্ট হুঁশিয়ার করে দিয়েছে দেশের গণমাধ্যমগুলোকে। বলেছে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেন তেন আইন নয়, সন্ত্রাস বিরোধী আইনের মতো কালো আইনের ভয় দেখাচ্ছে। মন খুলে কথা বলা ও লেখার স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন অধ্যাপক ইউনূস, অথচ তারই প্রেস উইং শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ আরোপ করতে গিয়ে আদালতের আদেশের অপব্যাখ্যাও দিয়েছেন। বিবৃতি নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। অধ্যাপক ইউনূসের প্রেস উইং যে বাংলাদেশের গণমাধ্যমের কতটা টুটি চেপে ধরেছেন সেটি জীবনের শেষ চিঠিতে লিখে গেছেন প্রয়াত বর্ষিয়ান সাংবাদিক বিভুরঞ্জন সরকার। বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ায় যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময়। বড় প্রশ্ন হলো, শেখ হাসিনাকে নিয়ে সরকারের মধ্যে হঠাৎ করে এমন আতঙ্ক দেখা দিচ্ছে কেন? বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের চিঠিতে ভারতের প্রতিক্রিয়ার পরপরই কেন প্রেস উইং এমন হুঁশিয়ারি দিল? এই হুঁশিয়ারি আদৌ কি দেশীয় গণমাধ্যমের জন্য নাকি অন্য কারোর জন্য, যাদের কাছে প্রেস সচিব আগে ক্ষমা চেয়েছিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 22 আগস্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস উইং একটি লম্বা বিবৃতি দিয়েছে, যার পরতে পরতে আছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুঁশিয়ারি। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে রায় দিয়েছে। দর্শক, গত বছরের 5 ডিসেম্বর শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে দ্রুততম সময়ের মধ্যে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি কে নির্দেশ দিয়েছিল আদালত। অধ্যাপক ইউনূসের প্রেস উইং এখন ফরমান জারি করেছে, শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচার ও প্রকাশ করলে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে চরম মূল্য দিতে হবে। আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রেস উইং গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। প্রেস উইং বলছে, শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা অপরাধমূলক প্রচারকর্ম। তার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, গত 5 ডিসেম্বর দেওয়া আদালতের নির্দেশটি নিয়ে প্রশ্ন তুলেছিল বেশ কিছু গণমাধ্যম। বিবিসি বাংলা ও ডয়েচে ভেলে বাংলার দুটি প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং সেগুলো সরানোর জন্য আদালত যে নির্দেশ দিয়েছে তা বাস্তবে কার্যকর করা কঠিন হবে। বিবিসি বাংলা প্রশ্ন তুলেছিল, বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে? আইনজীবীদের দৃষ্টিতে এটি নির্ধারণ করা ও এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা কঠিন। বিবিসি বাংলা ওই খবরে প্রশ্ন তুলেছিল, শেখ হাসিনা যদি বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে স্বৈরাচার বলেন, তাকে বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে গণ্য হবে? তার উত্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন, আমার তো মনে হতে পারে মোহাম্মদ ইউনূস স্বৈরাচার। আপনার মনে হলো না যে, এখন আপনার মনে হয়নি বলে আমি তাকে বলতে পারবো না। সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেছেন, সুনির্দিষ্টভাবে বিদ্বেষমূলক বক্তব্য খুঁজে বের করা কঠিন। আইনজীবী শাহদিন মালিকের মতে, কোনো আইনের অধীনে বিদ্বেষমূলক বক্তব্যকে সংজ্ঞায়িত করা সম্ভব না, অত্যন্ত দুষ্কর, তাই এটি কার্যকর হওয়ার কথা না। কিন্তু বাস্তবতা হলো, অধ্যাপক ইউনূসের প্রেস উইং কোনটি বিদ্বেষমূলক বক্তব্য আর কোনটি নয় তা নির্ধারণে ব্যর্থ হয়ে এবার টুটি চেপে ধরতে চায় গণমাধ্যমের।
গত ডিসেম্বরে গণমাধ্যমগুলোর মধ্যে এমন আশঙ্কা ছিল, সেটি এখন সত্যি হলো। স্বাধীন মালিক গত 7 ডিসেম্বর বিবিসি বাংলাকে বলেছিল, আপনি যে ব্যাখ্যাই দেন না কেন, কে কি বলতে পারবে আর কি পারবে না, ওইখানে যাওয়াটাই বাক স্বাধীনতার পরিপন্থী। এগুলো গণমাধ্যমকে কোণঠাসা করার প্রক্রিয়া। কি ছাপানো যাবে কি যাবে না বললে তো এর কোনো শেষ নেই। স্বাধীন মালিক সহ একাধিক আইনজীবীর আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। আবার 2009 সালের যে সন্ত্রাস দমন আইনের দোহাই দিচ্ছে তারও অপব্যাখ্যা দিচ্ছে প্রেস উইং। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 12 মে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয় তখনই দুটি বিতর্ক উঠেছিল। প্রথমটি হলো, সন্ত্রাস দমন আইনে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের সুযোগ নেই, দলের কার্যক্রম নয় দলকে নিষিদ্ধ করার সুযোগ আছে। দ্বিতীয়টি হলো, গণমাধ্যমের আওয়ামী লীগ নিয়ে সংবাদ, মতামত ও বিশ্লেষণ প্রকাশ করা যাবে কিনা। তখন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আওয়ামী লীগ এর কোনো কর্মকাণ্ড, দলটি সম্পর্কে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান ওই প্রজ্ঞাপন দ্বারা খণ্ডিত করা হয়নি। দর্শক, বাংলাদেশের কোনো গণমাধ্যম যদি এখন শেখ হাসিনার কোনো কর্মকাণ্ড বা বক্তব্য নিয়ে গঠনমূলক এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করতে চায়, তাহলে সেখানে তো শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে হবে। সেক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যদি নিষিদ্ধ হয়, তাহলে সমালোচনা নিষিদ্ধ হয়ে গেল না তো। আবার সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে শেখ হাসিনার অডিও লিক করে গণমাধ্যমে পাঠানো হয়, সেগুলো প্রচার হয়। এখন কি এসব অডিও প্রচার করা যাবে? দর্শক, শেখ হাসিনা দিল্লি থেকে নিয়মিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন, কখনো কখনো লাইভে অংশ নেন। সেগুলোর বেশিরভাগই বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত বা প্রকাশিত হয় না। তাহলে হঠাৎ করে কেন প্রেস উইং এর পক্ষ থেকে গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলো? প্রশ্ন উঠেছে, সরকারের মধ্যে কি শেখ হাসিনা ভীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে? সরকার একাধিক সূত্র বলছে, প্রক্রিয়াটি একেবারে হঠাৎ নয়। বিবিসি বাংলায় গত 8 আগস্ট একটি খবর প্রকাশ করে, যেটির শিরোনাম ছিল, কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে। খবরটিতে দাবি করা হয়, কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অফিস আছে, সেখান থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। দলটি বলছে, কলকাতা ও দিল্লি সহ ভারতের কোথাও আওয়ামী লীগের কোনো অফিস নেই। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের বক্তব্য, দুদেশের সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার উচিত বাংলাদেশ বিরোধী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। উল্টো নালিশ করেছে, ভারত সরকারকে অস্বস্তিতে ফেলতে কাল্পনিক অভিযোগ করা হচ্ছে। এই ধরনের ভিত্তিহীন অভিযোগই বরং দুদেশের সম্পর্কের অবনতি হতে পারে। আরো এক ধাপ এগিয়ে ভারত সরকার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করেছে। দর্শক, বাংলাদেশ সরকার অভিযোগে গা করা তো দূরে থাক, তার ঠিক একদিন পর মানে 21 আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনা অনলাইনে দলের কেন্দ্রীয় কমিটির সাথে সভা করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভারতে বসে আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে আপত্তি তোলার পর দিন দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক করেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর দলের সাথে প্রথম কেন্দ্রীয় কমিটির সাথে বৈঠক করেছেন। সরকার ভিতরে থাকা আরেকটি সরকার মনে করছে, দিল্লিতে বসে শেখ হাসিনা দল গোছাচ্ছেন। আওয়ামী লীগ এমনকি দলটির অঙ্গ সংগঠনের নেতাদের ডেকে নিয়ে বৈঠক করছেন, সেসব খবর গণমাধ্যমে উঠে আসছে। সরকার একাধিক সূত্র বলছে, বাংলাদেশি গণমাধ্যমগুলোকে নিয়ে সরকারের বা তার প্রেস উইং এর ভয় কম বলতে গেলে নেই, কারণ টেলিফোনের মাধ্যমে বা হুমকি দিয়ে দেশীয় গণমাধ্যমগুলোকে নিউজ প্রকাশ করা থেকে বিরত রাখা সম্ভব। তার প্রমাণও উঠে এসেছে সদ্য প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোলা চিঠিতে। নিরুদ্দেশ হওয়ার আগে 21 আগস্ট বর্ষিয়ান সাংবাদিক বিভুরঞ্জন সরকার বিডি নিউজ 24 কে একটি খোলা চিঠি লিখেছিলেন। বিভুরঞ্জন সরকারের জীবনের এই শেষ চিঠিতে উঠে এসেছে কিভাবে সরকারের প্রেস উইং গণমাধ্যমের উপর প্রেস সেন্সরশিপ চালাচ্ছেন। তিনি লিখেছেন, গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরো কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই
আতঙ্কে থাকেন সবসময়। কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে, তুলে নিতে হয় লেখা বা খবর। দর্শক, সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও। দর্শক, বিভুরঞ্জন সরকারের চিঠির এই কয়টি লাইন থেকে পরিষ্কার দেশীয় গণমাধ্যমগুলো অধ্যাপক ইউনূসের মাথা ব্যথার কারণ নয়। কারণ হলো বিদেশি সংবাদ মাধ্যমগুলো, বিশেষ করে বিবিসি বাংলা ও ডয়েচে ভেলে বাংলাকে নিয়ে যত দুশ্চিন্তা। এর আগে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলাকে শেখ হাসিনার ফ্যান বলে মন্তব্য করে পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে তিনি দাবি করেছিলেন বিবিসি বাংলা শেখ হাসিনার জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। তিনি প্রশ্ন করেছিলেন বিবিসি বাংলা কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে? কিন্তু বিবিসি বাংলা তারেক রহমানের বক্তব্য প্রচার করেছিল। এরই মধ্যে অতি কথনের জন্য সুপরিচিত শফিকুল আলম পরদিনই প্রকাশ্যে বিবিসির কাছে ক্ষমা চান। লেখেন, বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই। সরকার একাধিক সূত্র বলছে শেখ হাসিনার বক্তব্য কিংবা আওয়ামী লীগ নিয়ে বিদেশি গণমাধ্যমগুলোতে খবর প্রচার হওয়ায় নাখোশ সরকার সমর্থকরা। সরকারি কিংস পার্টি এনসিপি থেকে এ নিয়ে সরকারকে গত ফেব্রুয়ারিতেই ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক সমালোচনার ভয়ে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেয়নি। তখন এনসিপির পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছিল ভাষণ প্রচার করলে শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে। সরকারি সূত্রগুলো বলছে সরকারের কয়েকজন উপদেষ্টা ও কিংস পার্টির নেতাদের দুর্নীতি আর মব সন্ত্রাসে সরকারের ত্রাহি ত্রাহি অবস্থা, জনপ্রিয়তা শূন্যের কোটায়। এর মধ্যে আওয়ামী লীগ নিজেদের গুছিয়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের খবর গণমাধ্যমে, বিশেষ করে বিদেশি সংবাদ মাধ্যমে আসতে থাকলে দলটি নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক চাপ আসতে পারে। এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে লন্ডনে ডাউটি স্ট্রিট চেম্বারের দুজন আইনজীবী দলটি নিষেধাজ্ঞার বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের 3টি সংস্থাকে চিঠি দিয়েছে। সরকার বুঝতে পারছে অনলাইন ও সংবাদ মাধ্যমে আওয়ামী লীগকে ঠেকানো কঠিন হবে। এ কারণে প্রেস উইং এর পক্ষ থেকে গণমাধ্যমকে ঝাঁপি বন্ধের হুমকি দিয়ে রেখেছে। প্রশ্ন হলো, এর আগে সাংবাদিকদের নামে দেদারসে হত্যা মামলা দিয়ে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে সাংবাদিকদের চাকরি খাইয়েও তেমন বিশেষ সুবিধা করতে পারেনি সরকারের প্রেস উইং। এখন নতুন হুমকিতে কি খুব বেশি কাজ করবে? ইতিহাস, বাংলাদেশের ইতিহাস যদি রচনা করতে হয় তাহলে 1947 সালের দেশভাগ পরবর্তী দেশভাগ পাকিস্তান পর্ব, পাকিস্তান পর্ব থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের উপর যে বৈষম্য, যে অনিয়ম, যে অত্যাচার, যে নিপীড়ন, যে নিপীড়নের বহিঃপ্রকাশ, আমাদের চূড়ান্ত পরিণতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় অর্জন, এটি অবশ্যই লিখতে হবে, লিপিবদ্ধ করতে হবে। কিন্তু আজকের বাংলাদেশে এমন এক বাংলাদেশে এসে উপনীত হয়েছেন যে বাংলাদেশে 1971 থাকবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। প্রথমত 1971 সালের আমাদের স্বাধীনতার, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে নাই করে দেওয়ার একটা প্রচেষ্টা নিয়েছে এই বর্তমান সরকার। অর্থাৎ বঙ্গবন্ধুকে মানে না। বর্তমান সরকারের কথায়, কর্মে, সরকারের যারা সহযোগে, আমি বারবার ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা বলি, বিএনপির নেতৃত্বে যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য এই সরকারের সহযোগী যারা, তারা কেউ বঙ্গবন্ধুকে মানেন না। তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে তারা 1971-কে মানেন, স্বাধীনতাকে মানেন, মুক্তিযুদ্ধকে মানেন? কাজে এখনকার অবস্থাটা হচ্ছে এরা মুক্তিযুদ্ধকে মানে না। বিএনপির অবস্থাটাও দেখুন যে বিএনপি বঙ্গবন্ধুকে মানে না। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর দেয়া খেতাব, বীরোত্তম খেতাব পেয়েছেন, সেই তার দল বিএনপি বঙ্গবন্ধুকে মানে না। বঙ্গবন্ধুকে জিয়াউর রহমানও মেনেছেন। জিয়াউর রহমানের জীবদ্দশায় কোনোদিন কোনো বইপত্রে বা কোনো জায়গায় আমি শুনি নেই যে জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেছেন। কিন্তু বিএনপির রাজনীতিতে এটি বহুল প্রচলিত যে স্বাধীনতার ঘোষক জিয়া। এতে করে কি জিয়াউর রহমানকে উচ্চে তোলা হচ্ছে? কিংবা বঙ্গবন্ধুকে কি নিম্নে ফেলানো যাচ্ছে? নিম্নে কি ফেলানো সম্ভব?
নিম্নে যে ফেলানো সম্ভব নয় সেটি গত 15 আগস্ট বাংলাদেশের মানুষ দেখিয়েছে। এবং গত 15 আগস্ট সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকালকের এক বক্তব্যে কটূক্তি করেছেন শ্রদ্ধা জানানো নিয়ে। অর্থাৎ মোদ্দা কথা, আমাদের 1971, আমাদের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র, আমাদের মুজিবনগর সরকার, আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আমাদের 14 ডিসেম্বর, চূড়ান্ত পরিণতি 16 ডিসেম্বর, এগুলো কিচ্ছু থাকবে না। এগুলোকে ভুলিয়ে দেওয়া হবে। ভুলিয়ে দেবার প্রচেষ্টা ইতিমধ্যে নেওয়া হয়েছে। এরদের বয়ানে যেটি নির্মিত হবে 1947 সালের পরে সরাসরি 2024 এসছে, এরা এই বয়ানটা নির্মাণ করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে পাঠ্যপুস্তক সংস্কারের একটি পদক্ষেপ নিয়েছে সরকার, এবং আগামী 2026-এর যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে যে পাঠ্য বই আসবে, অর্থাৎ এই যে সামনে যে আসবে, সামনের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ে ব্যাপক সংস্কারের প্রকল্প নিয়েছে সরকার ইতিমধ্যে। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবার পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে সংযোজন করবার উদ্যোগ নিয়েছে সরকার। জানা গেছে আগামী 2026 শিক্ষাবর্ষে বাংলাদেশের মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে। জানা গেছে একই সঙ্গে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে গত 4টি সংসদ নির্বাচনের ইতিবৃত্ত, উচ্চ মাধ্যমিক স্তরের পৌরনীতি ও সুশাসন বইয়ে দ্বিতীয় পত্রে 2008 সালের সেনা সমর্থিত নির্বাচন, 2014 সালের ভোটের আগে 154 আসনে বিজয়ী প্রার্থীদের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের দিনের ভোট রাতেই বাক্স ভর্তি করা এবং 2024 সালে সারা দেশে ডামি নির্বাচনের ইতিবৃত্ত পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের সংক্ষিপ্ত আকারে পাঠ্য বইয়ে থাকছে। এই ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব থাকলেও অবশেষে নাকচ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি গত সোমবার রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তক বোর্ডের দপ্তরে, এনসিটিবির দপ্তরে 2026 শিক্ষাবর্ষে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই অনুমোদন সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রথমে 8ম ও দ্বাদশ শ্রেণীর বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সরানোর প্রস্তাব করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার প্রেক্ষিতে ভাষণটি সংক্ষেপে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আমরা মনে করছি যে এবার অন্তত ওকে সংক্ষেপে রাখা হলো। এরপরে বাংলাদেশ আস্তে আস্তে যদি এরা সুযোগ পায় যে সহনীয় হয়ে যায়, তাহলে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তক থেকে একদম সরিয়ে দেবে। এটি সুস্পষ্ট। একবারে তো আসলে গাছে ওঠা যায় না, পর্যায়ক্রমে সরিয়ে দেবে। আমরা অতীতেও দেখেছি, অতীতে 91 থেকে 96 পর্যন্ত কিংবা 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল, তখন জিয়াউর রহমানকে কিভাবে স্বাধীনতার ঘোষক হিসেবে একক কৃতিত্ব দেবার প্রচেষ্টা চালানো হয়েছিল, সেটি পর্যায়ক্রমে আমরা দেখেছিলাম। পর্যায়ক্রমে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নেতাদের ভূমিকা একদম সরিয়ে ফেলানো হয়েছিল। এবারে যে সেটি করা হবে তাতে কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পাঠ্য বইয়ে থাকা প্রসঙ্গে এনসিটিভির চেয়ারম্যান, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হিসেবে যিনি আছেন অধ্যাপক রবিউল কবির চৌধুরী জানান, 8ম শ্রেণীর বইয়ে আগেও বঙ্গবন্ধুর ভাষণ ছিল, এবারও তা থাকবে, তবে সংক্ষিপ্ত আকারে। একাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। বৈঠকে আরো যেটি সিদ্ধান্ত হয় যে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বাংলা দ্বিতীয় পত্র ও পৌরনীতির বইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গ সহ বিতর্কিত নির্বাচনগুলোর প্রকৃত চিত্র সংযোজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থাৎ অবস্থাটা সেদিকে যাচ্ছে যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ গুরুত্বহীন একটি বিষয়, সেটিকে সরিয়ে ফেলতে হবে এবং জিয়াউর রহমানের
স্বাধীনতার ঘোষণা তিনি কামরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটি দিয়েছিলেন, সেই ঘোষণাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে সংযোজন করবার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে। এতে এটি স্পষ্ট যে আমি শুরুতেই কথাটি শুরু করেছিলাম যে আমাদের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ 47-এর পর থেকে 48 সাল থেকেই বলা যায় যে আমাদের দেশভাগের স্বপ্নভঙ্গ হয়েছিল, এবং স্বপ্নভঙ্গ থেকেই পূর্ব পাকিস্তান স্বাধীন করার আন্দোলন ক্রমে ক্রমে গড়ে ওঠে। 48 সাল থেকেই বলা যায় প্রথমে ভাষা আন্দোলন, এরপর থেকে নানা রকম বঞ্চনার যে আন্দোলনের চূড়ান্ত পরিণতি 71-এর মুক্তিযুদ্ধ, সেগুলো আস্তে আস্তে সংক্ষিপ্ত করে ফেলানো হবে। কারণ এই মুহূর্তে এমন একটি সরকার, এই সরকারটি এবং এই সরকারের যারা সহযোগী, তারা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে আসলে কতটা ধারণ করে, কতটা লালন করে, লালন যে করে না, ধারণ যে করে না, ধারণ করে না বিধায় লালন করে না, বা এটিকে পালনও করবে না, এটা স্পষ্ট। কাজেই একদিন যদি এই সরকার ধরে নেন যে 5 বছর ক্ষমতায়, 5 বছর পরে এই সরকার বা এদেরই একটা গোষ্ঠী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলো, 5 বছর পরে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ বলে কিছু হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে একজন কেউ ছিলেন, জাতীয় 4 নেতা কেউ ছিলেন, আমাদের মুক্তির মহানায়ক বা মুক্তিযুদ্ধের নেতারা যে ছিলেন, মুক্তিযোদ্ধারা যে ছিলেন, এটি হয়তো ভুলে যেতে হবে। সে পথেই হাঁটছে বাংলাদেশ, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সে পথে হাঁটতে দেবে কিনা বাংলাদেশের সকল স্তরের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর খুব বেশি দেরি করা যাবে না। দেরি করলে খুব বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে, আমাদের সর্বনাশ হয়ে যাবে, আমরা রক্ষা করতে পারবো না। কাজেই এখনই সময় আমাদের সিদ্ধান্ত নেবার। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।